আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিও ইউটিউবের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি ক্লিক করে দেখছো তোমাদেরকে অভিনন্দন। আজকে আমি তোমাদের সামনে একটি নতুন বিষয় নতুনভাবে নিয়ে আসার চেষ্টা করছি। সেটা হলো যে আমরা বাংলা দ্বিতীয় পত্রের কারক ও বিভক্তি বিষয়ে আলোচনা করে থাকি বা এই বিষয়ে আমরা পড়ে থাকি ক্লাস সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই কারক ও বিভক্তি আমাদেরকে জানতে হয়, পড়তে হয়। সুতরাং এই সবগুলো ক্লাসের উপযোগী করে আজকের এই ভিডিও ক্লাসটা তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। সেটা হলো যে আসলে কারকটা কি, খুব সংক্ষেপে এবং দারুণভাবে জিনিসটা বোঝার জন্য, এবং পাশাপাশি কারকের চাইতেও যেটা বেশি গুরুত্বপূর্ণ বিভক্তি কি, সেই বিভক্তি সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আমরা স্লাইডের মাধ্যমে তোমাদের কাছে এই ক্লাসটি উপস্থাপন করছি। সুপ্রিয় দর্শক, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখান থেকে দেখছো, এবার আসো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি কারকটা কি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে যে কারক কি। সেখানে বলা হচ্ছে যে প্রকৃতি প্রত্যয় অনুযায়ী প্রকৃতি চিহ্ন ক্রি যোগ নট সমান কারক। কারক শব্দের অর্থ যে কোনো কাজ বা ক্রিয়া সম্পাদন করে। যদি তাই হয়, এক কথা হলো কারক যে কোনো কাজ করে। তাহলে বাক্যে কর্তাই ক্রিয়া সম্পাদন করে, সুতরাং কর্তা একটি কারক। তাহলে কি একটা বাক্যের মধ্যে শুধু কর্তাই কারক হতে পারে? এখানেই কিন্তু আমাদের একটা প্রশ্ন বা একটা খটকা লেগে যেতে পারে যে আমরা এখানে বললাম যে কারক কি, প্রকৃতি প্রত্যয় অনুযায়ী কারক শব্দের অর্থ হলো যে কোনো কাজ করে বা যে কোনো ক্রিয়া সম্পাদন করে। তাহলে যদি ক্রিয়া সম্পাদন করাই যদি হয় কারক, তাহলে তো বাক্যে যে কর্তা থাকে সেই কর্তাটাই ক্রিয়া সম্পাদন করে থাকে, সুতরাং কর্তাই তো শুধু কারক হওয়ার কথা না। কর্তা শুধু কারক নয়। কারণ কি, যে একটি বাক্যে শুধু কর্তাই কারক হয় না, বরং বাক্যে আরো কারক রয়েছে। কারকের সঙ্গে শুধু ক্রিয়াপদের সঙ্গে যেমন শুধু কর্তার সম্পর্কেই হয় না একটা বাক্যের মধ্যে, তেমনি একটা বাক্যে ক্রিয়াপদের সঙ্গে কর্তা ছাড়াও আরো যে সমস্ত পদ রয়েছে, সেটা বিশেষ হোক সর্বনাম হোক, অর্থাৎ ক্রিয়াপদ ছাড়া যে কোনো পদই হোক না কেন, প্রত্যেকটা পদের সঙ্গেই কিন্তু ক্রিয়াপদের একটা না একটা সম্পর্ক রয়েছে। সুতরাং বাক্যের ভিতরে যদি কর্তা থাকে, কর্তা থাকলে তো অবশ্যই কর্তার সঙ্গে ক্রিয়ার সম্পর্ক থাকবে। আর কর্তা ছাড়াও যে সমস্ত পদ থাকবে, সেই পদগুলো কিন্তু কোনো না কোনো ভাবে একটা কারক হবে। সেজন্য এই সংজ্ঞার বাইরে আসতে হবে আমাদেরকে। সুতরাং সেই সংজ্ঞার বাইরে আসতে হলে আমরা আর একটু জানতে পারি, তোমাদেরকে এভাবে কিছু প্রশ্ন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, বলছিলাম যে একটা বাক্যে শুধু কর্তাই কারক হয় না, বরং কর্তার সঙ্গে যেমন ক্রিয়াপদের সম্পর্ক রয়েছে, তেমনি ক্রিয়াপদের সঙ্গে আরো অন্যান্য পদের তো সম্পর্ক রয়েছে। তাহলে সেই সম্পর্কগুলো বিভিন্ন রকমের হতে পারে। সেই বিভিন্ন রকমের সম্পর্কগুলো আমাদেরকে জানার জন্যই আবার আরো কিছু জানতে হবে, শিখতে হবে। তাহলে চলো আমরা সেই জিনিসগুলো কি এবার একটু দেখে নেই। সেটা হলো যে তোমরা এবার কিছু প্রশ্ন করতে পারবে যে একটা বাক্যে কর্তা যদি থাকে আর ক্রিয়াপদ থাকে, তাহলে সেখানে কর্তা দ্বারা আর ক্রিয়াপদকে প্রশ্ন করবে যে কর্তা কি করছে, কর্তা কার সাহায্যে করছে, কর্তা কোথায় করছে, কর্তা কখন করছে। এই যে প্রশ্নগুলো যদি তুমি করো একটা বাক্যের ক্রিয়াপদকে কর্তা দ্বারা, তাহলে কিন্তু প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু একটা উত্তর পাবে। তাহলে কি এখান থেকে জানা যাচ্ছে না যে অর্থাৎ ক্রিয়া সম্পাদনের ক্রিয়ার সঙ্গে আরো কিছু সম্পর্ক রয়েছে? এটা একেবারে অনিবার্য সত্য কথা। যেমন সেই সম্পর্কগুলো কি কি? ব্যক্তি, অবলম্বন, উপকরণ, হেতু, স্থান, কাল ইত্যাদি। এই জিনিসগুলো যদি ক্রিয়াপদের সঙ্গে আরো যে প্রশ্নগুলো আমরা করলাম, এই প্রশ্নগুলো যদি ক্রিয়াপদকে করা হয়, তাহলে এই ধরনের উত্তরগুলো আমরা পাবো, যেগুলো কর্তার বাইরে থেকে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে। এই সম্পর্ক স্থাপন করার কারণেই তখন কর্তাই শুধু কারক না, আরো অন্যান্য কিছু পদও কারকে পরিণত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এবার দেখো যে কর্তাই শুধু কারক নয়, আরো যে অন্যান্য পদ কারক হতে পারে, সেই জিনিসটাকে আমরা জানানোর জন্য তোমাদেরকে নিয়ে যাচ্ছি আরেকটা স্লাইডে। সেটা হলো কি, একটা লম্বা একটা বড় বাক্য তৈরি করেছি। সেই বড় বাক্যের ভিতরে কর্তা এবং ক্রিয়াপদ ছাড়াও আরো যে পদগুলো আছে, সেই অন্যান্য পদের সঙ্গে ক্রিয়াপদের কি সম্পর্ক, সেটা তোমাদেরকে দেখানোর জন্য আবার নিয়ে যাচ্ছি। চলো দেখি। দেখো যে একটি বাক্যে 6টি সম্পর্ক রয়েছে। আমরা পূর্বের আলোচনা থেকে জানতে পারলাম যে নানা রকমের সম্পর্ক থাকতে পারে ক্রিয়াপদের সঙ্গে। সেই সম্পর্ক কয় ধরনের হতে পারে? 6 ধরনের সম্পর্ক হতে পারে একটা বাক্যে।
যেমন আমরা একটা বাক্য লিখেছি, দেখো যে সম্রাট আকবর প্রত্যহ সকালে গুদাম হতে স্বহস্তে দরিদ্রদের চাল দান করতেন। এই যে একটা বড় বাক্য, এই বাক্যে ক্রিয়াপদ হলো দান করতেন। এখন এই ক্রিয়াপদের সঙ্গে 6 ধরনের তুমি প্রশ্ন করে 6 ধরনের উত্তর পাবে। সেগুলো কি দেখো। 1 নম্বর, এই বাক্যে ক্রিয়াপদকে প্রশ্ন করতে পারো যে কে দান করতেন, উত্তর সম্রাট আকবর। 2 নম্বর প্রশ্ন, কি দান করতেন, উত্তর চাল। 3 নম্বর, কি দ্বারা দান করতেন, উত্তর স্বহস্তে। 4 নম্বর, কাদের দান করতেন, উত্তর দরিদ্রদের। 5 নম্বর, কোথা হতে দান করতেন, উত্তর গুদাম হতে। 6 নম্বর, কখন দান করতেন, উত্তর সকালে। প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ কত সহজ হয়ে যাচ্ছে, সুন্দর হয়ে যাচ্ছে যে একটা বাক্যে শুধু কর্তার সঙ্গে ক্রিয়া সম্পর্ক নয়, কর্তা ছাড়াও আরো অন্যান্য পদের সম্পর্ক রয়েছে। আমরা 1 নম্বরে পেয়েছি হলো কর্তা সম্পর্কে, কে দান করতেন, উত্তর সম্রাট আকবর। এই বাক্যে সম্রাট আকবর হলো কর্তা। সুতরাং এই কর্তা ছাড়াও আরো 5টি সম্পর্ক এখানে আমরা আবিষ্কার করতে পারলাম। সুতরাং কারক কি, এই যে কারক শব্দের অর্থ যে আমরা বলেছিলাম যে কোনো কাজ করে বা যে কোনো ক্রিয়া সম্পাদন করে, এটা দিয়ে শুধু কর্তাই কারক নয়, তাহলে আরো যে পদগুলো কারণ হতে পারে সেই আলোকে কারকের সংজ্ঞা হলো এটা। সংজ্ঞা, বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। প্রিয় শিক্ষার্থীরা বুঝতেই পারছো যে এখানে শুধু কর্তাকে রিলেটেড করা হচ্ছে না, যে বাক্যের ভিতরে কর্তা এবং ক্রিয়াপদের বাইরে একটা বাক্যের মধ্যে আরো যে বিশেষ্য বা সর্বনাম পদ থাকবে, অর্থাৎ অন্যান্য যে নাম পদ, ক্রিয়াপদ ছাড়া যত পদ আছে সবই নাম পদ। এই নাম পদের সঙ্গেই যখন ক্রিয়াপদের একটা সম্পর্ক তৈরি হয় তখনই কেবল সেটা কারক হয়। সুতরাং আমরা এখান থেকে কারকের সংজ্ঞাটা স্পষ্টভাবে বুঝে নিতে পারলাম এবং কয় ধরনের সম্পর্ক হয় সেটাও এখান থেকে জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা বুঝতে পারছি যে তাহলে যদি 6 ধরনের সম্পর্ক হয়, তাহলে এই সম্পর্ককেই তো আমরা কারকের যে প্রকারভেদ সেটাকে নির্ণয় করে থাকি। তাহলে আমরা জানবো যে কারক যে 6 প্রকার, এই 6 ধরনের সম্পর্ক থেকেই কারক 6 প্রকার হয়েছে। শুধু কর্তার সঙ্গে সম্পর্ক নয়, কর্তা ছাড়াও আরো 5 ধরনের যে সম্পর্ক রয়েছে সেই 5 ধরনের সহ কর্তা সহ মোট 6 প্রকারের সম্পর্কেই 6 প্রকারের সম্পর্ককেই আমরা বলেছি যে কারক 6 প্রকার। তাহলে চলো আমরা 6 প্রকার কারককে একটি চিত্রের মাধ্যমে লক্ষ্য করি। তোমরা দেখতে পাচ্ছ যে একটি চিত্রে লক্ষ্য করো কারক 6 প্রকার। আমরা এখানে একটা চিত্রের মধ্যে দেখিয়েছি যে মাঝখানে আছে ক্রিয়াপদ, ক্রিয়াপদের সঙ্গে যে সম্পর্কগুলো আছে আমরা চারদিকে সেগুলো সম্পর্কগুলো দেখিয়েছি নাম সহ, যে কারক 6 প্রকার। 1 নম্বর হলো কর্তৃকারক, 2 নম্বর হলো কর্মকারক, 3 নম্বর করণকারক, 4 নম্বর সম্প্রদান কারক, 5 নম্বর অপাদান কারক, 6 নম্বর অধিকরণ কারক। এবারে তাহলে এই পর্যন্ত আলোচনায় তোমরা বুঝতে পারলে যে কারক কি, কারকের অর্থ কি, সংজ্ঞা কি এবং কারক কত প্রকার, আমরা এতটুকু পর্যন্ত জানতে পারলাম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা জানবো যে কারক তো চিনলাম, এখন এই কারক যে নির্ণয় করা হয় সেটা নির্ণয় করার কি কোনো সহজ পদ্ধতি আছে? হ্যাঁ, সহজ একটা কৌশল, উপায়, পদ্ধতি আমরা অবশ্যই জানতে পারবো যে কিভাবে সেই কারকটাকে খুব সহজে নির্ণয় করা যায়। সেই কৌশলটা আমরা এখন একটা এই স্লাইডের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, কারক নির্ণয়ের পদ্ধতি: 1, ক্রিয়াকে কে দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে, কর্তৃকারক। 2 নম্বর, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে, কর্মকারক। 3 নম্বর, ক্রিয়াকে কি দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে, করণকারক। 4 নম্বর, ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে, সম্প্রদান কারক। 5 নম্বর, ক্রিয়াকে কোথাও হতে প্রশ্নের উত্তরে পাওয়া যাবে, অপাদান কারক। 6 নম্বর, ক্রিয়াকে কোথায় বা কখন দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে, অধিকরণ কারক। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে জানতে পারলে যে 6 ধরনের প্রশ্ন করলে 6 ধরনের কারকই পাওয়া যায়। কারক 6 প্রকার, আর 6 প্রকারের প্রশ্ন করলেই 6টা কারক নির্ণয় করা যায়। কিন্তু এখন কথা হলো যে এইখানে 2 নম্বর এবং 4 নম্বরে আমরা একটা সর্বনাম পদ 2 বার লিখেছি। সেখানে বলা হচ্ছে 2 নম্বরে যে কি বা কাকে দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে, কর্মকারক, এবং 4 নম্বর ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে, সম্প্রদান কারক। এইটার উত্তর হলো, এখানে একটা প্রশ্ন হতে পারে তোমাদের পক্ষ থেকে, সেই প্রশ্নের উত্তর আমি নিজেই দিয়ে দিচ্ছি। সেটা হলো যে ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্নের উত্তর পাওয়া যাবে, সম্প্রদান কারক। এটা হলো এই কাকে দিয়ে প্রশ্ন করলে একজন ব্যক্তিকে পাওয়া যাবে এবং সেই ব্যক্তি হলো যাকে সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা হয়। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি ক্রিয়াকে কাকে, তারপরে ব্র্যাকেটের মধ্যে আমি লিখে দিয়েছি সত্য ত্যাগ করে প্রদান করা বুঝালে। অর্থাৎ যে কারক যে 2 প্রকার, একটা কর্মকারক আর একটা যে সম্প্রদান কারক, এই 2টা কারকের মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে, একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, সূক্ষ্ম পার্থক্য রয়েছে। কাকে দান করা হচ্ছে, এই দান করাটা যদি সত্য ত্যাগ করে দান করা বোঝায় তাহলেই কেবল সম্প্রদান কারক হবে।
আর তখনই কেবল কাকে দিয়ে প্রশ্ন করলে একজন ব্যক্তি পাওয়া যাবে যে দানটা গ্রহণ করে, কেবল তাকেই আমরা সম্পাদন কারক বলবো। আর যদি সত্য ত্যাগ করে দান করা যদি না বুঝায় তাহলে সেটা কর্মকারক হবে। সেটা কি, যেমন ধোপাকে কাপড় দাও, এখানে ধোপাকে কাপড় দেওয়ার কথাই বলা হচ্ছে, কিন্তু ধোপাকে কাপড় দেওয়াটা সত্য ত্যাগ করে দেওয়া হচ্ছে না, বরং ধোপাকে ওয়াশ করার পর সেটাকে ক্যালেন্ডার করার পর আমরা টাকার বিনিময়ে সে কাপড়টা আমরা ফেরত নেই। কিন্তু একজন ভিক্ষুকে যদি আমরা টাকা দিই, পয়সা দিই, তাহলে সেই দানটা হবে সত্য ত্যাগ করে দান করা, কারণ ভিক্ষুকের কাছ থেকে আমরা ওই জিনিসটা ফিরিয়ে নেই না বা কোনো বিনিময় নেই না। এটাকেই বলা হয় সত্য ত্যাগ করে প্রদান করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, কারক নির্ণয় করার ক্ষেত্রে এই 6টা প্রশ্ন দিয়ে ক্রিয়াপদকে যদি প্রশ্ন করো তাহলে তুমি 6টা কারক পেয়ে যাবে। এটা হলো কারক নির্ণয়ের একটা সহজ পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণ জানতে পারলে যে কারক কিভাবে নির্ণয় করা যায়, কারক নির্ণয়ের সহজ যে পদ্ধতি সেটা জানতে পেরেছি। কিন্তু শুধু কারক নির্ণয় করার জন্য আরেকটা বিষয় যে গুরুত্বপূর্ণ, এর সঙ্গে সম্পর্কিত বিষয়, সেই বিষয়টি কি তোমরা জানো, সেটা হলো বিভক্তি। শুধু বিভক্তি গুরুত্বপূর্ণই নয়, বাংলা ভাষা কারক প্রধান নহে, বরং বাংলা ভাষা বিভক্তি প্রধান। কারক ছাড়াও বাংলা ভাষা চলতে পারে, কিন্তু বিভক্তি ছাড়া বাংলা ভাষা এক মুহূর্তের জন্য চলতে পারে না। কারণ কি, কখনো কখনো আমরা যে বাক্য তৈরি করছি সেখানে কারক নাও থাকতে পারে, কারক ছাড়াও আমাদের বাক্য তৈরি হতে পারে। কারণ কি, যে শুধু ক্রিয়াপদ দিয়ে বাক্য তৈরি হলেই তো কারক হয়, আর ক্রিয়াপদ ছাড়া কি আমরা বাক্য তৈরি করি না? তখন কি কারক নির্ণয় করা যাবে? সুতরাং ক্রিয়াপদ ছাড়াও অসংখ্য ভাষার মধ্যে আমরা বাক্য তৈরি করছি, সেই বাক্যগুলোর কোনো কারক নাই। কিন্তু ভাষা যতক্ষণ বলছি, যতক্ষণ বাক্য বানাচ্ছি, প্রত্যেকটা বাক্যের মধ্যেই বিভক্তি রয়েছে। কারণ যে শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করছি এই শব্দগুলো বাক্যের মধ্যে এসে বিভক্তিযুক্ত হয়ে যাচ্ছে, আর বিভক্তিযুক্ত শব্দগুলোই হলো পদ। সুতরাং বাক্য তৈরি হওয়ার পূর্ব শর্তই হলো বিভক্তি। শব্দের সঙ্গে যদি বিভক্তি যুক্ত না করা, তাহলে জীবনেও আমরা বাক্য তৈরি করতে পারবো না, ভাষা তৈরি করতে পারবো না। সুতরাং বিভক্তির গুরুত্ব অনেক। সেই বিভক্তিটা কি, আসো আমরা এবার সেই বিভক্তি সম্পর্কে একটু জেনে নেই। প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে বিভক্তি কি? সংজ্ঞা হলো বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যেসব বর্ণ যুক্ত হয় তাদের বিভক্তি বলে। এটা হলো একটা সংজ্ঞা। এই সংজ্ঞাটাকে ছোট বড় করে বিভিন্ন জন বিভিন্নভাবে সংজ্ঞা দিয়ে থাকে। সেটা হলো যে বাক্যের মধ্যে একটা শব্দের সঙ্গে অন্য আরেকটা শব্দের মধ্যে সম্পর্ক তৈরি করার জন্য যে বর্ণ যুক্ত হয় তাকেই বলা হয় বিভক্তি। এখন এই বিভক্তির তো সংজ্ঞা দিলাম, একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হোক। যেমন আমরা উদাহরণ লিখেছি, দেখো যে সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে, এটা একটা বাক্য। এই বাক্যের 3টি নাম শব্দ আছে, তা হলো সন্ধ্যা, আকাশ ও চাঁদ, এবং একটি ক্রিয়াপদ আছে, তা হলো উঠেছে। এখানে বাক্যটি অর্থপূর্ণ করার জন্য সন্ধ্যা শব্দের সঙ্গে অন্তস্থ অ, আকাশ শব্দের সঙ্গে এ এবং চাঁদ শব্দের সঙ্গে অ যুক্ত হয়েছে। এ অন্তস্থ অ, এ এবং অ হলো বিভক্তি। অর্থাৎ বাক্যটি এভাবে দেখো যে সন্ধ্যা যোগ অন্তস্থ অ, আকাশ যোগ এ, চাঁদ যোগ অ, ক্রিয়াপদ উঠেছে দাঁড়ি। এখানে বাক্যের বিভক্ত অংশগুলোই হলো বিভক্তি। বিভক্ত অংশগুলো কি, আমরা লাল কালার করে চিহ্নিত করে বলেছি যে অন্তস্থ অ, এ, অ, এগুলো হলো বিভক্তি। এখন এই বিভক্তি ছাড়া বাক্য কি হতে পারে? না, বাক্য হতে পারে না। কারণ শব্দের সঙ্গে শব্দের যদি অন্যয় না থাকে, সম্পর্ক না থাকে, তাহলে সেটা বাক্য হবে না। বিচ্ছিন্ন বিচ্ছিন্ন শব্দ লাগানো একটা অর্থহীন বাক্য হবে। সেই বাক্যটার উদাহরণ আমি এখানে তোমাদের দিয়েছি, পাশে দেখো যে বিভক্তি ছাড়া বাক্যটা কি হয়, সন্ধ্যা, আকাশ, চাঁদ উঠেছে, এটা কিন্তু বাক্য হয় না। সন্ধ্যা, আকাশ, চাঁদ উঠেছে, কেউ বুঝতে পারবে না এটাতে কি বোঝানো হচ্ছে। কিন্তু যখনই বিভক্তি লাগাই বলবে যে সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে, তাহলে সবাই বুঝতে পারবে। তাহলে এখান থেকে আমরা বিভক্তি কি সে জিনিসটা জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, বিভক্তি কি আমরা চিনলাম, কিন্তু এখন এই বিভক্তি তো আবার প্রকরণ রয়েছে। প্রকরণ মানে বিভক্তি কয়েক রকমের বিভক্তি আছে, সেই বিভক্তি সম্পর্কে তো আমাদের একটা ধারণা থাকা দরকার। তাহলে বিভক্তি কত প্রকার এবং কিভাবে উদাহরণটা আমাদের জেনে নিতে হবে। তাহলে আসো আমরা এটাও এখান থেকে জেনে নেই। বিভক্তি 2 প্রকার, যথা ক শব্দ বিভক্তি বা নাম বিভক্তি, খ ক্রিয়া বিভক্তি। এখন আজকের আলোচনায় আমাদের ক্রিয়া বিভক্তি আলোচনার বিষয় নয়, কারণ আমরা কারক আলোচনা করছি এবং কারকের সঙ্গে রিলেটেড সম্পর্কিত বিভক্তি আলোচনা করছি। সুতরাং কারকের জন্য যে বিভক্তি দরকার সেটা হলো শব্দ বিভক্তি বা নাম বিভক্তি। আমরা সেই শব্দ বিভক্তিটা এখানে তোমাদেরকে চেনাচ্ছি আজকের আলোচনায়। শব্দ বিভক্তির সংজ্ঞাটা কি? শব্দ বা নাম পদের সঙ্গে যেসব বিভক্তি যুক্ত হয় তাদের শব্দ বিভক্তি বলে।
যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে ভিক্ষুক একটি শব্দ বা নামপদ, এর সঙ্গে কে বিভক্তি যুক্ত হয়েছে, সুতরাং কে হলো একটি শব্দ বিভক্তি। বুঝতেই পারছো বিভক্তি শব্দ বিভক্তিগুলো কি, নামপদ বা শব্দের সঙ্গে যে বর্ণগুলো যুক্ত হয় সেটাকে বলা হবে শুধু শব্দ বিভক্তি। আর উল্লেখ্য যে শব্দ বিভক্তিকে কারক বিভক্তিও বলা হয়, অর্থাৎ এই কারকের ভিতরে যে বিভক্তিগুলো নিয়ে আলোচনা করা সেটা হলো শব্দ বিভক্তি। শব্দ বিভক্তি নিয়েই কারকের যত কারবার, সেজন্য শব্দ বিভক্তির আরেকটি নাম বলা হয় কারক বিভক্তি। আমরা কারক বিভক্তি সম্পর্কেও জানলাম। প্রিয় শিক্ষার্থী, কারকের সঙ্গে যে শব্দ বিভক্তি সম্পর্কিত বিষয়, এখন সেই শব্দ বিভক্তিগুলো কি কি সেটা কি আমাদের জানতে হবে না? এই বিভক্তিগুলো জানা না থাকার কারণেই আমরা কারক নির্ণয় করতে পারি কিন্তু বিভক্তি নির্ণয় করতে পারি না। তাহলে সেই বিভক্তিগুলো আমাদের চিনে রাখা দরকার, শব্দ বিভক্তি বা কারক বিভক্তি যাকে বলা হয়। এখন এই শব্দ বিভক্তি কারক বিভক্তিগুলো কি কি সেটা তোমাদেরকে জানানোর জন্য আমরা এই স্লাইডে তোমাদের সামনে উপস্থাপন করছি। শব্দ বিভক্তি বা কারক বিভক্তি 7 প্রকার, যথা 1 প্রথমা বিভক্তি, যথা শূন্য বা অবিভক্তি। 2 নম্বর দ্বিতীয় বিভক্তি, যথা কে, রে, এরে। 3 নম্বর তৃতীয় বিভক্তি, যথা দ্বারা, দিয়ে, কর্তৃক। 4 নম্বর চতুর্থ বিভক্তি, যথা কে, রে, এরে। 5 নম্বর পঞ্চমী বিভক্তি, যথা হতে, থেকে, চেয়ে। 6 নম্বর ষষ্ঠী বিভক্তি, যথা র, এর। 7 নম্বর সপ্তমী বিভক্তি, যথা এ, অ, তে, এতে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের মধ্যে একটা প্রশ্ন উঠতে পারে যে দ্বিতীয় বিভক্তি আর চতুর্থ বিভক্তি একই রকম বিভক্তি মনে হচ্ছে। হ্যাঁ, একই রকম বিভক্তি, তবে ব্যবহারে একটু পার্থক্য হয়। সাধারণত সম্প্রদান কারকে চতুর্থ বিভক্তি হয় আর কর্মকারকে সাধারণত দ্বিতীয় বিভক্তি হয়। তবে যদি নিমিত্তার্থে বোঝায় তাহলে নিমিত্তার্থে কর্মকারক এবং নিমিত্তার্থে সম্প্রদান কারকেও এই বিভক্তিগুলো ব্যবহার হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে শব্দ বিভক্তি বা কারক বিভক্তি তোমাদের সামনে যে বলা হলো, এই বিভক্তিগুলো যদি তোমাদের মাথায় সুন্দরভাবে কম্পিউটারের ডাটার মতো যদি মাথার মধ্যে থাকে, মনে মস্তিষ্কের মধ্যে যদি নিহিত থাকে, তাহলে যে কোনো কারক নির্ণয় করার ক্ষেত্রে এই বিভক্তিগুলোর সঙ্গে সঙ্গে তোমাকে বলে দিবে যে হ্যাঁ এটা এই কারক এবং বিভক্তি এটা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ তোমাদের সামনে কারক ও বিভক্তি নিয়ে আলোচনা করলাম। এই কারক ও বিভক্তির মধ্য দিয়ে তোমাদেরকে আমরা এতটুকু জিনিস ধরানোর চেষ্টা করেছি, সেটা হলো যে কারকটা কি আর বিভক্তিটা কি, এতটুকু যদি চিনতে পারো তাহলে তোমরা কারক নির্ণয় করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আমার সঙ্গে এতক্ষণ আলোচনায় ছিলে কারক কি, বিভক্তি কি। তোমাদেরকে কিন্তু কারক বিস্তারিত শেখানো হয় নাই, সেটা হলো যে কারকটা কি এই জিনিসটা বোঝানোর জন্য এতক্ষণ বুঝিয়েছি, আর বিভক্তি কি এটা বোঝানোর জন্য তোমাদেরকে এতক্ষণ বুঝিয়েছি। এখন এই কারক ও বিভক্তির ব্যবহার করতে হবে বাক্যের মধ্যে। বাক্যে ব্যবহার করে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসব, এই যে কারক কি বিভক্তি কি এটা দিয়ে কিভাবে কারক নির্ণয় করবে, সেই ভিডিওগুলো পরবর্তী ভিডিওতে তোমরা আমাকে পাবে ইনশাল্লাহ। তবে আজকে তোমাদেরকে কারক ও বিভক্তি শিখালাম, আজকে এ পর্যন্তই তোমাদের সঙ্গে আলাপ আলোচনা করে শেষ করছি। সবাই ভালো থাকবে। বর্তমানের এই মহামারীর করোনাকালের মহা দুর্দিনে সবাই ঘরে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আদর্শ খাবার খাবে, আর সামনে রমজান মাস, অবশ্যই তোমরা বেশি বেশি ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করবে। এই আশাবাদ ব্যক্ত করেই আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।